আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো। অনেক দিন পর দেখা তোমাদের সাথে। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নিয়ে একটু আলোচনা করব। নগদান বইয়ে প্রথম কিছু কথা বলে নিই, তারপরে নগদান বই নিয়ে অঙ্কের দিকে চলে যাব। প্রাথমিক কিছু আলোচনা না করলেই না, সেটুকুই তোমাদেরকে বলতে চাই। নগদান বই বলতে বোঝাই যাচ্ছে নগদ অর্থ নিয়ে যেখানে লেনদেন করা হয় অথবা আদান প্রদান হয়ে থাকে নগদ অর্থ, সেইখানে যে সকল লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে নগদান বই। মোট কথা দেখো যে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অর্থ। নগদান বইয়ের মূল বিষয়ের মধ্যে কি আছে? অর্থটা। প্রধান সঞ্চালক হচ্ছে অর্থ, অর্থের আদান মানে প্রাপ্তি এবং প্রদান। কি ঘটবে? অর্থের প্রাপ্তি, আরেকটা কি হবে? প্রদান। এই প্রাপ্তি এবং প্রদান এই দুইটা বিষয় যখন একটা হিসাব বইয়ে লিপিবদ্ধ করা হয়, সেই লিপিবদ্ধ বইটাকে আমরা কি বলছি? নগদান বই। নগদ অর্থের প্রাপ্তি এবং প্রদান ঘটে, সে সকল বিষয়গুলো লিপিবদ্ধকরণের ফলে প্রতিষ্ঠানের যে একটি সামগ্রিক রূপরেখা পরিঅঙ্কিত হয়, সেটাই হচ্ছে নগদান বই। এখন নগদান বই হচ্ছে সহকারী বই, কিন্তু নগদান বই সহকারী বই হওয়া সত্ত্বেও কিন্তু এটা পাকা বইয়ের ন্যায় কাজ করে থাকে। এর কিছু বৈশিষ্ট্য আছে, চলো বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। বৈশিষ্ট্যসমূহ: বৈশিষ্ট্যসমূহের মধ্যে 1 নম্বর হচ্ছে এখানে ডেবিট এবং ক্রেডিট দুই ছকটা যখন আমরা দেখব, ছকের মধ্যে দেখব যে ডেবিট দিক এবং ক্রেডিট দিক আছে। ডেবিট দিকে কী হবে? হচ্ছে ডেবিট দিকে হচ্ছে প্রাপ্তিসমূহ থাকে। একটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, ডেবিট ও ক্রেডিট। ডেবিট দিকে থাকবে হচ্ছে প্রাপ্তিসমূহ, প্রাপ্তি, আর ক্রেডিট দিকে থাকবে প্রদানসমূহ। প্রতিষ্ঠানে যে সকল প্রাপ্তি ঘটে থাকে নগদ অর্থ, সে সকলগুলো ডেবিট দিকে বসবে, আর যে সকল প্রদান হয়ে থাকে মানে অর্থ প্রতিষ্ঠান থেকে চলে যায়, সেগুলো ক্রেডিট দিকে বসবে। এখন এই প্রাপ্তি এবং প্রদান এই দুইটার যে পার্থক্যর পরে যে উদ্বৃত্ত বের হয়, সেটা কিন্তু হচ্ছে একটা উদ্বৃত্ত দেখাবে প্রতিষ্ঠানের কত এসেছে এবং কত গেছে, সেটা একটি উদ্বৃত্ত জানা যায়। এই নগদান বই করলে এখান থেকে উদ্বৃত্ত জানা যায়। আর কি করা যায় এটা দেখো এখান থেকে। এই নগদান বই করলে প্রতিষ্ঠানের নগদ অর্থের পরিমাণ জানা যায়, আর হচ্ছে চুরি, আত্মসাৎ, অপচয় ইত্যাদি বিষয় ভুলসমূহ হওয়ার সম্ভাবনা অনেকাংশে হ্রাস পেয়ে থাকে। নগদান বই যখন করব তখন কি হয়? নগদ তহবিলের উপরটি নিয়ন্ত্রণ থাকে, কারণ প্রতিষ্ঠানে যখন নগদান বই করা হবে, নগদ প্রাপ্তিসমূহ এবং প্রদানসমূহ সম্পর্কে যখন আমার ধারণা থাকবে, তাহলে আমার ব্যালেন্স কতটুকু আছে প্রতিষ্ঠানে সেটা সম্পর্কেও আমাদের ধারণা থাকবে নিশ্চয়ই, তাই না? গুরুত্ব হচ্ছে এখানে দেখো বৈশিষ্ট্য এবং গুরুত্ব অনেক মিল আছে। আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম কয়েকটা। একটা হচ্ছে ডেবিট ক্রেডিট থাকবে, প্রাপ্তি এবং প্রদান থাকবে, উদ্বৃত্ত বের হবে। এটা হচ্ছে সহকারী বই হলেও এটা হচ্ছে পাকা বইয়ের ন্যায় আমাকে প্রতিষ্ঠানের সহায়তা করে থাকে। চুরি, আত্মসাৎ, অপচয় ইত্যাদি বিষয়গুলো ভুল ত্রুটি থাকলে তা নিরূপণ করা অনেক সহজতর হয়ে যায় এবং নগদ তহবিলের উপর পূর্ণ একটা নিয়ন্ত্রণ রাখা সম্ভবপর হয়। এখন দেখো গুরুত্ব। বইয়ে খেয়াল করে দেখো যে নির্দিষ্ট সময় পর নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের পরিমাণ জানা যায়, নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা যায়, মোট ক্রয় এবং বিক্রয়ের পরিমাণ জানা যায়, আর প্রতিষ্ঠানে কি স্থায়ী সম্পদ ক্রয়, পাওনাদার পরিশোধ এবং নিয়মিত খরচ পরিশোধের জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা সেটাও জানা যায়। তাহলে এই নগদান বই করলে কী কী বিষয়গুলো আমরা বুঝতে পারবো বা এর গুরুত্ব কতটুকু, এই সকল যে বললাম, ক্রয় সম্পর্কে জানা যায়, পাওনাদার সম্পর্কে জানা যায়, নগদ অর্থ এবং প্রদান সম্পর্কে জানা যায়, ব্যালেন্স সম্পর্কে জানা যায় ইত্যাদি বিষয়গুলো যখন জানা যাবে, তাহলে এটার গুরুত্ব অপরিসীম বললেই মনে হয় কম বলা হবে, তাই না?
এবার দেখো নগদান বইয়ের শ্রেণীবিভাগ। নগদান বইয়ের শ্রেণীবিভাগে কয় প্রকার নগদান বই আছে সেটা আমরা জানব। নগদান বই তোমাদের পাঠ্য বই অনুযায়ী নগদান বইকে 4টি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। একটা হচ্ছে একঘরা নগদান বই, একঘরা নগদান বই, 2 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই, আরেকটা হচ্ছে খুচরা নগদান বই। খুচরা নগদান বই। এখন দেখো বইয়ে দেওয়া আছে একঘরা নগদান বই। একঘরা নগদান বই কারা মানে প্রতিষ্ঠানের জন্য কারা তৈরি করে? একঘরা নগদান বই প্রতিষ্ঠানে তৈরি করা অপেক্ষাকৃত ছোট প্রতিষ্ঠানসমূহগুলো যেগুলো শুধু নগদ অর্থেই লেনদেন করে থাকে বা ক্রয় বিক্রয় করে থাকে, তারাই হচ্ছে নগদান বই করে থাকে একঘরা। তো সেখানে কি থাকে, এখানে খেয়াল করে দেখো যে একটা ছক আঁকি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। নগদান বইয়ের নমুনা ছক এটা। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে তারিখ, প্রাপ্তিসমূহ, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। আর এটা হচ্ছে ডেবিট দিক, এটা হচ্ছে ডেবিট দিক। সেইভাবেই ক্রেডিট দিক এটা। এখানে দেখো তারিখ, প্রদানসমূহ, তারপরে হচ্ছে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। এটা কিন্তু একঘরা নগদান বইয়ের নমুনা ছক। এখানে দেখো যে নগদ টাকা মানে যখন শুধু নগদ টাকায় লেনদেন করা হবে। এখানে বইয়ে দেখো অপেক্ষাকৃত ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান একঘরা নগদান বই প্রস্তুত করে। যে সকল প্রতিষ্ঠান ব্যাংকের মাধ্যমে কোনোরূপ লেনদেন না করে শুধু নগদ অর্থের বিনিময়ে লেনদেন করে, তারাই হচ্ছে একঘরা নগদান বই সংরক্ষণ করে। এখানে দেখো সেই দৃষ্টিতে কিন্তু এটার শুধু নগদ টাকা এবং নগদ টাকা, প্রদানও নগদ টাকায়, প্রাপ্তিও আমার নগদ টাকায়। এখানে কোনো ব্যাংকের ঘর নেই, কোনো বাটার ঘর নেই। তো এখানে বোঝাই যাচ্ছে যে যখন তারা লেনদেন করে থাকে ব্যবসায়, তখন কিন্তু ক্রয় করলেও নগদে করে, বিক্রয় করলেও নগদে করে। কোনো ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে করে না, অথবা বাকিতে করে না। তাহলে একঘরা নগদান বইয়ে শুধুমাত্র নগদ অর্থে লেনদেন হয়ে থাকে। অনেক সময় প্রশ্ন হয়ে থাকে যে মানে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন তো তোমাদের থাকে যে নগদ অর্থের মাধ্যমে লেনদেন হয়ে থাকে কোন নগদান বইয়ে। এখানে কিন্তু একঘরা নগদান বই স্পষ্টভাবে সেটা বলা আছে, নগদ অর্থেই শুধু লেনদেন করে থাকে অপেক্ষিত ছোট আয়তনের ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কি না ব্যাংকের এবং বাকিতে কোনো লেনদেন করে থাকে না, তারা একঘরা নগদান বই প্রস্তুত করে থাকে। এবার দেখো 2 ঘরা নগদান বই। 2 ঘরা নগদান বই মানে যেটা বললাম আমি যে অপেক্ষিত ছোট আয়তনের, কিন্তু এর থেকে একটু বড় পরিসর, যারা হলো কি না নগদে এবং
ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে তারাই দুই ঘর নগদান বই প্রস্তুত করে থাকে। কিন্তু যে সকল প্রতিষ্ঠান নগদ অর্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা হয়, ওই সকল প্রতিষ্ঠানের নগদ অর্থ ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন একত্রে লিপিবদ্ধের জন্য দুই ঘর নগদান বই প্রস্তুত করা হয়ে থাকে। ওইটাই বললাম যে যারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে এবং নগদ অর্থে, এক ঘর নগদান বইয়ে শুধুই মাত্র নগদ অর্থে লেনদেন করা থাকে, কোনো ব্যাংক এখানে সংশ্লিষ্ট থাকে না, তারা ব্যাংকের সাথে কোনো লেনদেন করে থাকে না। কিন্তু দুই ঘর নগদান বইয়ে ব্যাংকও থাকবে, নগদ থাকবে। তাহলে এখানে ছকটা এটা তো ছিল এক ঘর নগদান বইয়ের ছক ছিল, যেটা আমি এক ঘর নগদান বই প্রথমে একটা নমুনা ছক দেখালাম, সেটা হচ্ছে এক ঘর নগদান বইয়ের নমুনা ছক। এরপরে এখন আমি দেখাবো দুই ঘর নগদান বইয়ের নমুনা ছক। দুই ঘর নগদান বইয়ের নমুনা ছকে দেখো, এখানে ছক একই, কিন্তু এখানে একটা ব্যাংক টাকাটা যোগ হবে, মানে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে, ব্যাংকের মাধ্যমেও লেনদেন করবে। তাহলে এখানে নগদ টাকার সাথে ব্যাংক টাকাটা যুক্ত হবে। কিছুই না, একই সব কিছু। যদি তোমরা এক ঘর, দুই ঘর এবং তিন ঘর বুঝতে পারো, তাহলে কিন্তু এখানে ছকটা খুবই ইজি। এক ঘরে শুধু একটা টাকার ঘর থাকে, দুই ঘরে দুইটা টাকার ঘর থাকে। যেমন একটা হচ্ছে নগদে এবং ব্যাংকে, কোনো লেনদেন নগদ টাকায় হবে, আবার কখনো ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে, তখন কিন্তু সেই ব্যাংকের ঘরে টাকাটা লিখতে হবে। আমরা যখন অঙ্ক করব, যখন সৃজনশীল অঙ্কগুলো সলভ করব, তখন কিন্তু এগুলো অনেক ইজি হয়ে যাবে। যখন আমরা হাতে কলমে এন্ট্রিগুলো এখানে বসাবো, তখন কিন্তু বুঝতে পারবা যে কোনটা নগদে যাচ্ছে, কোনটা ব্যাংকে যাচ্ছে, কখন প্রাপ্তি হচ্ছে, কখন প্রদান হচ্ছে, কোনটা ডেবিটে যাচ্ছে, কোনটা ক্রেডিটে যাচ্ছে। এরপরে তিন ঘর নগদান বই দেখি আমরা। তিন ঘর নগদান বই, এর আগে একটু বলে রাখি, দুই ঘর নগদান বই যখন আমরা করব, তখন কিন্তু কন্ট্রা এন্ট্রি থাকবে। কন্ট্রা এন্ট্রিটা কি? যখন একসাথেই টাকার অ্যামাউন্টটা একবার নগদান হিসাবে এবং ব্যাংক হিসাবে তখন কিন্তু আমরা সেই হিসাবগুলো কন্ট্রা এন্ট্রি হিসাব বলে জানি। যেখানে যখন অঙ্ক করার সময় সেই ঘরে কিন্তু সি অথবা ক লিখতে হয়। এখানে দেখো, যে সকল লেনদেনের ফলে নগদান হিসাবে ব্যাংক হিসাব দুটি একসাথে প্রভাবিত হয়, যে টাকাটা ব্যাংকে এবং নগদান বইকে প্রভাবিত করে, ওই সকল লেনদেন সমূহকে বলা হয় কন্ট্রা দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলা হয়ে থাকে। আচ্ছা, নগদান বা ব্যাংক উভয় সম্পদ শ্রেণীর হিসাব, এটা তো আমরা সবাই জানি। নগদান এবং ব্যাংক কী হিসাব? সম্পদ হিসাব। যখন আমরা এর আগে লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি ইত্যাদি হিসাব করেছিলাম, হিসাব ঘরেও, তখন কিন্তু এই সম্পর্কে সুস্পষ্ট ধারণা হয়েছে বলে আশা করি। তাই নির্দিষ্ট লেনদেনের দ্বারা একটি হিসাব ডেবিট হলে অপর হিসাবটি ক্রেডিট হবে। উভয় দিকে পোস্টিংয়ের পর হিসাব দুই পাশে সি বা ক লিখতে হয়। আমরা তো এর আগে নগদান যখন করেছিলাম বা দুতরফা দাখিলা পদ্ধতি করেছিলাম, সমপরিমাণ টাকা করতে হয়, ডেবিট করতে হয় একবার এবং ক্রেডিট করতে হয় একবার। এই সম্পর্কে তো ধারণা তোমাদের নিশ্চয়ই এতদিনে হয়ে গেছে। যখন সমপরিমাণ টাকা একটা লেনদেনকে যখন আমরা অ্যানালাইসিস করব, একটা লেনদেন অপর একটা লেনদেনের সাথে সম্পর্কিত থাকে, তখন কি হয়? টাকার অ্যামাউন্টটা একবার ডেবিটে হয় বা ক্রেডিটে হয়। তখন কি হয়? সে সকল লেনদেনগুলো যখন নগদ এবং ব্যাংকে প্রভাবিত করবে, সে সকল লেনদেনগুলো লেখার সময় আমরা কি করব? ওখানে ছোট করে সি অথবা ক লিখে দেব। তিন ঘর নগদান বই, নগদ অর্থ ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন বার্তা সহকারে তিন ঘর নগদান বই প্রস্তুত করা হয়ে থাকে। তিন ঘর নগদান বই প্রস্তুতের দ্বারা নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত ও মোট প্রদত্ত বার্তা এবং মোট প্রাপ্ত বার্তার পরিমাণ জানা যায়। ধারে বিক্রিত পণ্যের অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে এই বার্তা দিয়ে থাকে। কি বলেছে এখানে? ধারে বিক্রিত পণ্যের অর্থ, ধারে যে বিক্রয় করা হয়, মানে ধারে যে ক্রেতা ক্রয় করে টাকা পরে দিবে বলে, সেই টাকাটা যখন আমি আদায় করতে যাচ্ছি, তখন একটা বার্তা দিয়ে দিচ্ছি, ছাড় দিয়ে দিচ্ছি। বার্তা হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট। যখন একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যে আমাকে যদি টাকাটা দাও, তাহলে তোমাকে হয়তো সাপোজ 7,000 টাকা আছে, 7,000 টাকা আমার প্রতিষ্ঠান 7,000 টাকা পাওনা আছে,
আমি যখন টাকাটা আদায় করতে গেলাম তখন কি দেখা যাচ্ছে যে টাকাটা আমার যখন আসবে তখন আমি বললাম যে 6,500 টাকা দিলেই হবে। তাহলে এই যে 500 টাকা আমি ছেড়ে দিলাম, এটাই হচ্ছে আমার ডিসকাউন্ট বা হচ্ছে বাট্টা, ডিসকাউন্ট বা বাট্টা। তাহলে খেয়াল করে দেখো যে আমি বাকিতে বিক্রয় করেছি, বিকৃত অর্থ দ্রুততার সাথে আমি পাওয়ার জন্য যখন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড় দিয়ে দিচ্ছি বা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এই যে টাকাটা আমি এই 6,500 টাকা দ্রুততার সাথে পাওয়ার জন্য 500 টাকাকে আমি মাইনাস করলাম বা ছেড়ে দিলাম, সেটাই হচ্ছে ডিসকাউন্ট। সেই বাটাটা দেওয়া হয় কখন? এটা হচ্ছে যখন দেখো, খেয়াল করে দেখো, নগদ এই বাটাটা যখন ছেড়ে দিলাম তখন কি নগদ অর্থ ছেড়ে দিলাম না, আমি 500 টাকার নগদ ছেড়ে দিলাম, 6,500 টাকা পাওয়ার জন্য 500 টাকা ছেড়ে দিলাম। এটা হচ্ছে আমার নগদ বাট্টা। প্রাপ্ত বাট্টা ক্রেতার জন্য আয়, প্রদত্ত বাট্টা বিক্রেতার জন্য খরচ। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই টাকাটা তো আমি ক্রেতার কাছ থেকে পেতাম, তাই না? ক্রেতার কাছ থেকে পেতাম, আর এই টাকাটা পাওয়ার জন্য কি করছে বিক্রেতা পাবে, এই টাকাটা বিক্রেতা পাবে। ক্রেতার কাছ থেকে 7,000 টাকা পেতাম, আমি 6,500 টাকা পাওয়ার জন্য এই বিক্রেতাই কিন্তু 500 টাকা ছেড়ে দিয়েছে। তাহলে বিক্রেতা যখন 500 টাকা ছেড়ে দিয়েছে সেটা তো বিক্রেতার জন্য খরচ, আমি তো পাচ্ছি না, আমি তো ছেড়ে দিয়েছি, ওটা ব্যয় হচ্ছে। আর ক্রেতা যখন সেটা নেওয়ার জন্য এই টাকাটাকে আবার দিচ্ছে, মানে এই টাকাটা দিচ্ছে 500 টাকা আমি না দেওয়ার জন্য, সেটা তার জন্য আয়। আমি যখন 7,000 টাকা পেতো, আমি যখন 6,500 টাকা দিয়ে সেটা মিটিয়ে ফেলতে পারছি, তাহলে 500 টাকা কী হলো, আমার জন্য আয় হলো। আর বিক্রেতা 7,000 টাকা পেতো, সে যখন 6,500 টাকা পাচ্ছে, 500 টাকা লেস দিচ্ছে, সেটা তার জন্য খরচ। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন খেয়াল করে দেখো, উদাহরণ একটা আমরা দেখি। বইয়ে দেখো তোমাদের 113 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 1 আছে, একটা ছক আঁকিয়ে আমরা সেই হিসাবগুলো বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে উপরোক্ত লেনদেনের ভিত্তিতে 1 ঘন্টা। আমরা আজকে প্রথমে 1 ঘন্টা নগদান বই সম্পর্কে জানবো। বইয়ে যেহেতু এন্ট্রিগুলো দেওয়া আছে, আমি সেগুলো আর লিখছি না এখানে। এখানে খেয়াল করে দেখো যে মেসার্স কামরুল ট্রেডার্সের 2017 সালের মে মাসের লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। কী ছিল? মে 2 তারিখে ছিল নগদ উদ্বৃত্ত। এর আগে যখন আমরা করেছিলাম খতিয়ান করেছিলাম, তখন কি বলেছিলাম যে হচ্ছে মাসের শেষে যখন হচ্ছে লেনদেন মানে ব্যালেন্স নির্ণয় করি, ব্যালেন্স বিডি হয়, সেটা সিডি হয়, সেটা কিন্তু পরবর্তী মাসের প্রথম তারিখে এসে হয়ে যায় ব্যালেন্স বিডি। খতিয়ান করার সময় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে এখানে দেখো নগদ উদ্বৃত্ত বলেছে, এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি। 2 তারিখে কি বলেছে? 2017 সালের মে মাসের লেনদেন। এটা মে 2 তারিখে কি বলেছে?
ও বিবরণ প্রাপ্তি লেখা হয়নি, সরি, এখানে একটু ঘর ছুটে গেছে। তারিখের পরে প্রাপ্তি, আচ্ছা, প্রাপ্তি ভাউচার নং, আর এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা। এখানে প্রদান, ক্রেডিট থাকলে তো প্রদান হয়, প্রদান ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা। আচ্ছা, 2 তারিখ কী প্রাপ্তি হয়েছে আমাদের, যে এটা হলো মে, তাহলে এপ্রিল মাসের ব্যালেন্স সিডি ছিল আমাদের হচ্ছে 9,300 টাকা, যেটা মে মাসে 2 তারিখে এসে হয়ে গেছে ব্যালেন্স বিডি 9,300 টাকা নগদ উদ্বৃত্ত। তাহলে ব্যালেন্স বিডি হচ্ছে 9,300 টাকা। তারপরে দেখো 3 তারিখে আছে মে, 3 তারিখে শামীমের নিকট হতে প্রাপ্তি 2,000 টাকা। শামীমের কাছে যখন আমরা বিক্রয় করেছিলাম সেখান থেকে টাকা পাওয়া গেছে 2,000 টাকা। তাহলে প্রাপ্তি বলা আছে সরাসরি, প্রাপ্তি হলে কি হয়, ডেবিট হয়। মে 3 তারিখ হচ্ছে শামীম হিসাব, যেহেতু প্রাপ্তি হয়েছে 2,000 টাকা। মে 4 তারিখে হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছি 3,500 টাকা। প্রতিষ্ঠান থেকে উত্তোলন করলে প্রতিষ্ঠান সেখান থেকে খরচ হয়ে গেল ধরতে হবে। প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত খরচের জন্য আমি উত্তোলন করেছি 3,500 টাকা, যেটা প্রদান হিসেবে ধরতে হবে, কারণ প্রতিষ্ঠান থেকে সেটা উঠে এসেছে, ঢুকেনি বরঞ্চ বের হয়ে গেছে। মে কত তারিখ, 4 তারিখে উত্তোলন হিসাব কত, 3,500 টাকা। 6 নম্বর দেখো, পুরাতন আসবাবপত্র মেরামত করা হলো। পুরাতন আসবাবপত্র যখন আমরা মেরামত করব প্রতিষ্ঠানে, সেখান থেকে নিশ্চয়ই অর্থ আসবে না, অর্থ চলে যাবে, মানে প্রদান হবে। মেরামত হিসাব দিল, মেরামত হিসাব কত আছে এখানে, 1,500। এরপরে দেখো 10 আছে জাকিরের নিকট হতে নগদে ক্রয় করা হয়েছে 4,000 টাকা, সরি 4,000 টাকা ক্রয় করা হয়েছে। তাহলে ক্রয় করলে কি হয়, যে বস্তুটি বা যে পণ্য ক্রয় করেছি সেটা প্রতিষ্ঠানে ঢোকে আর অর্থটা চলে যায়। তার মানে আমরা যেহেতু নগদান বই শুধু নগদ অর্থ নিয়ে আলোচনা করব, মেইন ইনফ্লুয়েন্স হচ্ছে নগদ মানে নগদটাই হচ্ছে অর্থ, সেহেতু এখানে হচ্ছে ক্রয় করলে অর্থ চলে যায়, মানে প্রদান হয়। ক্রয় হিসাব লিখে কত হাজার টাকা, 4,000 টাকা। তারপরে দেখো বিনিয়োগের সুদ প্রাপ্তি 500 টাকা। বিনিয়োগ করা হয়েছিল কোথাও, সেখান থেকে সুদ পাওয়া গেছে 500 টাকা। এটা কি প্রাপ্তি, প্রাপ্তিটা তো সরাসরি বলেই দিয়েছে। 6 তারিখে বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ 500 টাকা। এরপরে দেখো পণ্য বিক্রয় করেছি, পণ্য বিক্রয় করলে অবশ্যই আয় হয়, প্রাপ্তি হয়। বিক্রয় হিসাব হচ্ছে কত, 6,000 টাকা। তারপরে দেখো বেতন পরিশোধ, বেতন দিলে কি হয়, অর্থ চলে যায় না আসে, বেতন দিলে অর্থ চলে যায়। বেতন হিসাব কত পরিশোধ করা হয়েছে, 3,000 টাকা। প্রাপ্য বিলের অর্থ আদায় হয়েছে 1,200 টাকা এবং প্রদেয় বিলের অর্থ পরিশোধ হয়েছে
500 টাকা, 800 টাকা, সরি 800 টাকা। তাহলে আদায় হয়েছে যেহেতু বলেছে, আদায় মানে কি, টাকা পাওয়া গেছে, পরিশোধ করা বলতেই বোঝাচ্ছে যে টাকা দেওয়া হয়েছে। এখানে 28 তারিখে দুই দিকেই যাবে। একটা বলেছে প্রাপ্য বিল আদায়, যেটা পেতাম সেটা আমি পেয়েছি। কত টাকা পেয়েছি আমি? 1200 টাকা। আর যেটা আমাকে দিতে হতো সেই টাকাটাও আমি কিছু পরিশোধ করেছি, 800 টাকা পরিশোধ করেছি। প্রদেয় বিল, প্রদেয় মানে দিতে হবে, প্রাপ্ত মানে আমি পাবো, প্রাপ্য মানে হচ্ছে পাবো, যেটা পেয়েছি। আর কোনো হিসাব দেখো এখানে নেই। এখন আমরা এক ঘর নগদান বইয়ের ব্যালেন্সটা বের করব। এখন আমাদের ডেবিট দিক এবং ক্রেডিট দিক দুই দিকে যোগ করে দেখতে হবে কোন দিকে বড়। যেদিকে বড় সেই হিসাবটাই দুই পাশে বসবে, না খতিয়ানের মতো অনেকটা। এখানে যোগ করে দেখা যাচ্ছে যে ডেবিট দিকের ব্যালেন্সটাই বড়, 19,000 টাকা, যেটা আমরা দুই দিকেই বসাবো। 19,000 টাকা বসিয়ে আগে আমরা ক্লোজ করব হিসাবটা, ঠিক আছে? এখন ডেবিট দিক থেকে ক্রেডিট দিকের যে হিসাব থাকবে সেটার পার্থক্যটা হচ্ছে 6,200 টাকা, যেটা আমাদের ব্যালেন্স সিডি। 30 তারিখের 31শে মাস পরেরটা, মে মাসটা, এজন্য সেই লাস্ট ডেটে হবে আমাদের কি ব্যালেন্স সিডি। এই যে মে মাসের ব্যালেন্স সিডি সেটা কিন্তু জুন মাসে হয়ে যাবে ব্যালেন্স বিডি, যেটা প্রথমেই বললাম। তাহলে এই যে জুনের 1 তারিখে কি হবে, সেটা হবে আমাদের ব্যালেন্স বিডি। বিডি হবে 6,200 টাকা। এটাই হচ্ছে আমাদের এক ঘর নগদ করলাম, ব্যালেন্সটা বের হলো, নগদ ব্যালেন্সটা বের হলো আমাদের 6,200 টাকা। জুনের 1 তারিখে সেটা হবে ব্যালেন্স বিডি। আর যে কারেন্ট মাসটা নিয়ে আমরা হিসাবটা করছি, মানে মে মাসে, সেই লাস্ট ডেটে সেটা বসাতে হবে কি ব্যালেন্স সিডি। সেই সিডিটাই হয়ে যাবে পরবর্তী মাসের প্রারম্ভিক বা তহবিল, প্রারম্ভিক তহবিল ব্যালেন্স বিডি হিসাবে বসবে। এই ছিল এক ঘর নগদান বই, যেটা আমরা দেখলাম, উদাহরণ করা ছিল, যেটা আমি তোমরা বোঝার জন্য আমি সেটা পুনরায় করে দেখালাম। পরবর্তীতে আমি 2 ঘোড়া নগদান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার হাতেই থাকবা। আজকে এ পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।